দশম অধ্যায় 10/19 উদ্দীপক 1 নম্বর বলা আছে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ওয়াই যৌগ তৈরি করে। আবার সেই ওয়াই ক্লোরিনের সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেড তৈরি করে। বুঝতে পারছেন? 2 নম্বর বলা আছে সালফার ট্রাইঅক্সাইড 98% সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পি তৈরি করে। আবার সেই পি পানির সাথে বিক্রিয়া করে কিউ তৈরি করে। বুঝতে পারছেন? এই ধরনের বিক্রিয়াগুলো এর আগে আমরা পড়াইছি। প্রশ্ন দেখেন, ক্ষার কাকে বলে? সকল ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। কি বলছি? সকল ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। তাহলে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষার, আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটাও একটা ক্ষার। বুঝতে পারছেন? FeO এইটা একটা ক্ষার, FeOH এইটাও একটা ক্ষার। বুঝা গেছে? তাহলে সকল ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে কি বলে? ক্ষার বলে। বুঝা গেছে? তবে ক্ষারকের সংজ্ঞাটা একটু ভিন্ন। ধাতব হাইড্রোক্সাইড যদি পানিতে দ্রবীভূত হয় তবে তাকে ক্ষারক বলে। ধাতব হাইড্রোক্সাইড দেখো এখানে যা আছে সবই ক্ষার, এখানে যা আছে সবই। এই ক্ষারগুলো ক্ষারক হতে পারে যদি সেটা হাইড্রোক্সাইড হয় এবং পানিতে দ্রবীভূত হয়। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কখনো ক্ষারক হতে পারবে না। বাট এই দুইটা ক্ষারক হতেও পারে, নাও হতে পারে। এই দুইটা ক্ষারক হতে পারে কারণ এর সাথে কি আছে? হাইড্রোক্সাইড আছে। একটা শর্ত পূরণ হয়ে গেছে। 2 নম্বর শর্ত হচ্ছে এটা পানিতে দ্রবীভূত হতে হবে। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ফেরাস হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ক্ষার এবং ক্ষারক দুইটাই বলতে পারবো, বাট ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষার বলা গেলেও ক্ষারক বলা যাবে না। বুঝা গেছে? এই জন্য বলে যে সকল ক্ষারক ক্ষার, কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়। ক্ষারক নয়, এটাকে ক্ষার বলতে পারবো কিন্তু ক্ষারক বলা যাবে না। এইটা ক্ষার এবং ক্ষারক উভয় হতে পারে। এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সকল ক্ষারক ক্ষার, সকল ক্ষারক ক্ষার, কিন্তু সকল ক্ষার ক্ষারক নয় কেন? বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে সকল ক্ষারক ক্ষার, কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়। বুঝতে পারছেন তো? এইবার দেখেন, তারপর বলছে যে সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? সোডিয়াম নিষ্কাশন করা হয় কি থেকে? সোডিয়ামের সবচেয়ে বড় আকরিক, সবচেয়ে বড় উৎস কি? সোডিয়ামের সবচেয়ে বড় উৎস হচ্ছে সমুদ্রের পানি। কি? এই সমুদ্রের পানিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় নাকি? এখন তাহলে সোডিয়ামের সবচেয়ে বড় উৎস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম নিষ্কাশন করা হয়। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটি আয়নিক যৌগ। উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটি আয়নিক যৌগ। সোডিয়ামের গলনাঙ্ক প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে সেখান থেকে সোডিয়াম ধাতু পুনরুদ্ধার করতে হয় তাহলে সেটাকে গলাইতে হবে। এটার জন্য এত বেশি গলনাঙ্ক দেওয়াটা দুষ্কর বলে এটার সাথে সামান্য পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হয়। কি মিশ্রিত করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইডটা মিশ্রিত করলে এই যে 801 ডিগ্রি সেলসিয়াস এটা 600 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর হয়, অর্থাৎ তার গলনাঙ্কটা কমে যায়। তাহলে সোডিয়াম নিষ্কাশনের সময় সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস করার জন্য বা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমানোর জন্য তার সাথে কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? এবার খেয়াল করেন যে জীবাণুনাশক হিসেবে জেড এর ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। জীবাণুনাশক হিসেবে জেড এর ক্রিয়া কৌশল। তার আগে আমরা দেখি যে জেড আসলে কি, জেডটা আসলে কি সেটা দেখি। তাহলে প্রথমে দেখা আছে কি ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে দিছি কি পানি। ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। কি তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি ওয়াই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? আবার আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয়। কি তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো। তাহলে আমরা ওয়াইটা নিয়ে আসি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে যদি আমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন চালনা করি তাহলে তৈরি হবে কি ক্যালসিয়াম
ক্লোরো হাইপোক্লোরাইড। তাহলে এইটা হচ্ছে জেড, এটা কি জেড। বলছে যে জেড যৌগটির পরিষ্কার করার বা জীবাণুনাশক হিসেবে জেড এর ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলছে, জীবাণুনাশক হিসেবে। এখন তাহলে এটা হচ্ছে ব্লিচিং পাউডার, আমরা জানি ব্লিচিং পাউডার একটি উত্তম জীবাণুনাশক এবং এটাকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এইটাকে যখন আমরা পানিতে দিব, ক্যালসিয়াম এইটার সাথে যখন পানি বিক্রিয়া করবে তখন এইটা থেকে তৈরি হবে কি ক্যালসিয়াম ক্লোরাইড, কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডারকে পানিতে দিলে, আমরা সাধারণত এটাকে পরিষ্কার করার জন্য পানিতে দেই বা যেখানে জীবাণু বেশি থাকে সেখানে দেই, কখনো কখনো এটা ড্রেনে ব্যবহার করা হয়, বাথরুমে ব্যবহার করা হয়। কেন? জীবাণুনাশক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এটা জীবাণুনাশক, একাধারে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে, আবার এটা রঙিন বস্তুর বর্ণকে বর্ণহীন করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য আমরা সাদা কাপড়ে যখন এটা ব্যবহার করি, সাদা কাপড়ে যদি কালো কোনো দাগ থাকে তাহলে সেটাকে সে বর্ণহীন করে ফেলে, কিন্তু রঙিন কাপড়ে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে রঙিন কাপড়ের রঙিন বর্ণটা দূর হয়ে যায়, রঙিন বর্ণ দূর হয়ে সেটা কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য রঙিন কাপড়ে আমরা ব্লিচিং ব্যবহার করতে পারি না। এবার খেয়াল করো, তাহলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিংকে আমরা যদি পানিতে দেই বা ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এবার দেখো এই যে হাইপোক্লোরাস অ্যাসিড, এইটা ভেঙে HOCl, এইটা ভেঙে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেনের কাজ হচ্ছে যে কোনো যৌগকে বা কোনো প্রোটিনকে জারিত করা, প্রোটিন জারিত হলে সেটা মরে যায়। আমরা জানি জীবাণুর দেহটা একদম কমপ্লিটলি প্রোটিন দ্বারা তৈরি, জীবাণুর দেহ কি পুরোপুরি প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এই প্রোটিন দ্বারা যে জীবাণু তৈরি হয় সেখানে যদি জাইমান অক্সিজেনের সংস্পর্শ সে পায় তাহলে সেই প্রোটিনটা খুব তাড়াতাড়ি বিজারিত হয়ে যায় নাকি তাড়াতাড়ি, এবং সেটা ভেঙে যায় বা জীবাণুটা নষ্ট হয়ে যায়। তাহলে এই জাইমান অক্সিজেন কি করে? জীবিত জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করে বা জীবাণুটাকে মেরে ফেলে। আবার আরেকটা কাহিনী আছে, এখানে কি আছে? হাইড্রোক্লোরিক আছে না, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটাও জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জাইমান ক্লোরিন তৈরি করে। কি তৈরি করে? জাইমান ক্লোরিন তৈরি করে। কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জাইমান ক্লোরিন তৈরি করে। এই জাইমান ক্লোরিনও জীবাণু ধ্বংস করতে পারে বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। জাইমান ক্লোরিন বর্ণযুক্ত বস্তুকে বর্ণহীন করতে পারে। তাহলে এই ব্লিচিং পাউডার থেকে আমরা একাধারে জাইমান অক্সিজেন এবং জাইমান ক্লোরিন এই দুইটা জিনিসই পেতে পারি। জাইমান অক্সিজেন এবং জাইমান ক্লোরিন দুইটাই জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, যার ফলে খুব সহজেই আমাদের যে সকল জায়গায় প্রচুর পরিমাণ জীবাণু থাকে, ময়লা থাকে, রঙিন বস্তু থাকে, এই রঙিন বস্তুটাকে বর্ণহীন করে এবং এই দুইটা সংস্পর্শে আসলে জীবিত জীবাণু মৃত জীবাণুতে পরিণত হয় এবং রঙিন বস্তু বর্ণহীন হয়ে যায়। তাহলে যেখানে যে সকল জায়গায় বর্ণ তৈরি হয়, যেমন কয়েকদিন ব্যবহারের ফলে আমাদের ব্যবহার্য যেমন বেসিন হলুদ একটা ভাব চলে আসে বা হলুদ রং চলে আসে, সেখানে তুমি যদি ব্লিচিং দিয়ে দাও হলুদ বর্ণটা বর্ণহীন হয়ে যাবে নাকি। তাহলে এই জেড যৌগটি বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা একাধারে জীবাণুনাশক হিসেবে কাজ করে, আবার রঙিন বস্তুকে কি করতে পারে? বর্ণহীন করতে পারে। তাহলে টোটাল প্রসেসটা আরেকবার দেখি আমরা। ক্যালসিয়াম অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? ওয়াই যৌগ। আবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন চালনা করলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার তৈরি হয়। ওই ব্লিচিং পাউডারকে যদি আমরা পানিতে দেই তাহলে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেন জীবাণু ধ্বংস করে বা জীবাণুকে জারিত করে, জীবাণুর প্রোটিনকে ভেঙে দেয় এবং বর্ণযুক্ত বস্তুকে বর্ণহীন করতে পারে। আবার এই জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে জাইমান ক্লোরিন এবং পানি তৈরি করে। বুঝতে পারছেন? এবং জাইমান ক্লোরিনও জীবাণু ধ্বংস করতে, বর্ণযুক্ত বস্তুকে
বর্ণময় বস্তুকে বর্ণহীন করতে সহায়তা করে। তাহলে এভাবেই জীবাণুনাশক হিসেবে জেড কাজ করতে পারে নাকি। এবার দেখো এখানে বলছে কিউ যৌগটি ক্রিয়াশীল জারক এবং নিরোধক হিসেবে কাজ করে। আগে আমরা দেখি কিউ যৌগটা কি। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে আমরা দেখছি সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় প্রথমে সালফার নিষ্কাশন করার পরে সালফার নিষ্কাশন করে সেই সালফারটাকে অক্সিজেনে জারিত করে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়, সেটা থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়, সালফার ট্রাইঅক্সাইড থেকে ওলিয়াম তৈরি করে, ওলিয়ামের সাথে পানি দিয়ে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করে। একদম সেম বিক্রিয়াটা এখানে দেয়া আছে যে সালফার ট্রাইঅক্সাইড এটার সাথে 98% সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হয়, ওলিয়াম তৈরি হয়, H2H2O7। ঠিক আছে, তাহলে এই H2H2O7 এটা হচ্ছে কি পি যৌগ। কি যৌগ? পি যৌগের সাথে পি এর সাথে বা এই ওলিয়ামের সাথে H2H2O7 এটার সাথে যদি আমরা পানি দিই তাহলে কি তৈরি হবে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই সালফিউরিক অ্যাসিড যেটা সেটাই হচ্ছে কি কিউ যৌগ। ঠিক আছে, ওটা আটকে দাও। এবার দেখো কিউ যৌগটা হচ্ছে বলছে কিউ যৌগটি শক্তিশালী জারক ও নিরোধক হিসেবে কাজ করে, জারক এবং নিরোধক হিসেবে। তার মানে জারক কোনটা, যে নিজে বিজারিত হয়, যে অন্যকে জারিত করতে পারে তাকে বলে জারক। নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করতে পারে তাকে কি বলা হয়, জারক বলা হয়। এবার দেখো এটা শক্তিশালী জারক হিসেবে কাজ করে। যেমন কার্বনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং H2 তৈরি হয় নাকি। তাহলে দেখো এইটা এই সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে নাকি। তাহলে সে নিজে বিজারিত হয়েছে, সে কি হয়েছে, নিজে বিজারিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় একটা জারক। আবার সে কার্বনকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, কার্বনকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে জারণ বলতে আমরা কি বুঝি, যে বিক্রিয়ায় কোনো যৌগ বা কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, আবার একই বিক্রিয়ায় অন্য একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ মানের পরিবর্তন ঘটলে তখন সেটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া নাকি। তাহলে যে বিক্রিয়ায় জারণ হয় বা যার জারণ ঘটে সে নিজে বিজারক, যার বিজারণ ঘটে সে নিজে জারক নাকি। তাহলে এখানে এই সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটছে, এজন্য সে শক্তিশালী জারক। তাহলে সালফিউরিক অ্যাসিড বা কিউ যৌগটি শক্তিশালী জারক হিসেবে কাজ করতে পারে। এবার দেখো সে নিরোধক হিসেবে কাজ করে কিনা। নিরোধক কি, যে সকল বিক্রিয়ক কোনো রাসায়নিক বিক্রিয়ায় পানি শোষণ করতে পারে বা কোনো যৌগ থেকে পানিকে আলাদা করতে পারে সেটাকে বলা হয় নিরোধক। একদম সহজ এক্সপেরিমেন্ট, যদি যে এক বাটি চিনির মধ্যে 2-4 ফোঁটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয় তাহলে এটা তৎক্ষণাৎ কালো হয়ে যাবে। কেন কালো হবে, দেখো চিনিটা কি C12H22O11, এটা চিনি না। হ্যাঁ, এখন দেখো এই কার্বনটা যদি বাদ দিয়ে বাকি এই অংশটা এখান থেকে যদি তুমি 11 কমন নাও, কত কমন নাও, তাহলে C12 এখান থেকে যদি 11 কমন নাও তাহলে কি থাকে, H2O থাকে না, কি থাকে। তার মানে সালফিউরিক অ্যাসিড যদি আমি এইটার মধ্যে দেই তাহলে সে এখান থেকে কি পানিটা বের করে ফেলে, কি বের করে ফেলে, তাহলে বাকি কি থাকে, কার্বন থাকে না। কার্বনের রং কি, কালো না, এই জন্য চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে সেটা কালো হয়ে যায়। বুঝতে পেরেছো, চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে কালো হয়ে যায়, কারণ সালফিউরিক অ্যাসিড একটি উত্তম নিরোধক, সে সহজেই কোনো যৌগ থেকে পানি বের করে নিতে পারে, যার ফলে ওই যৌগটা কালো হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখানে এইটা ছাড়াও যদি আমরা কোনো অ্যালকোহলের কথা চিন্তা করি, অ্যালকোহল থেকেও সালফিউরিক অ্যাসিড সহজে কি পানি বের করে নিতে পারে। আচ্ছা, একটা অ্যালকোহল আমরা নেই, যেমন C2H5OH। C2H5OH এটা হচ্ছে ইথানল, এটা কি ইথানল। ইথানলের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে এখান থেকে ইথিন তৈরি হয়, C2H4 প্লাস H2SO4 H2O। এটাকে বলে অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড।
অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড, অ্যাকুয়া কি ওই যে পানি আছে, ঠিক আছে। যদি এখানে 5H2 থাকতো তাহলে পেন্টাঅ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড, পেন্টাঅ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড। তাহলে বোঝা গেল যে এই যৌগটা থেকে সে পানি বের করে নিতে পারে। তাহলে যে সকল যৌগ অন্য কোনো যৌগ থেকে পানি বের করে নিতে পারে তাকে বলা হয় নিরোধক। আবার যে সকল যৌগ অন্য কোনো যৌগকে জারিত করতে পারে সেটাকে জারক বলে। তাহলে সালফিউরিক অ্যাসিড অন্য কোনো যৌগকে জারিতও করতে পারে, আবার কি করতে পারে, পানিও বের করে নিতে পারে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা, জারক এবং নিরোধক দুটোই বলতে পারি নাকি।